স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়বে, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিউজ 24-কে তিনি জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার। তবে অংশগ্রহণ বলতে অবশ্যই আওয়ামী লীগ নয়, কেননা দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, রোজার আগে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশনের। তারপরও ভোটের দিনক্ষণ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আছে জনমনে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করা সহ বেশ কয়েকটি বিষয় এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি বড় রাজনৈতিক দলগুলো। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা না হলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। আলোচনার জিনিসটাই তো হচ্ছে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। ঐক্যমত্যে না পৌঁছাতে পারলে তো আলোচনার কোনো লাভ নেই। তবে এখানে যদি সবাই আমরা এক জায়গায় না আসতে পারি তাহলে নির্বাচন নিয়ে আসলে শঙ্কা তৈরি হবে, এবং যে ডেটা সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে, সেই ডেটা নির্বাচন করা নিয়ে ভালো ধরনের শঙ্কা তৈরি হবে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয়। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আরো সদিচ্ছা এবং ছাত্রদের মানসিকতা দেখানো উচিত, যাতে করে যথাসময়ে আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথে যেতে পারি। জানান, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে আগামী নির্বাচন হোক তা চায় না অন্তর্বর্তী সরকার। তবে তা কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে নয়, কারণ আইনিভাবেই বন্ধ রয়েছে দলটির সামগ্রিক কার্যক্রম। সরকার তো কাউকে ছাড়া অংশগ্রহণ ছাড়া তো নির্বাচনের দিকে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে নির্বাচনও পড়ে, সুতরাং সে এখন নির্বাচন থেকেও নিষিদ্ধ দল, এবং সংশ্লিষ্ট আইনগত পরিবর্তন আনা হয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তো যেই বিচার প্রক্রিয়া চলছে আপনারা দেখছেন, এখন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। এই বিচার প্রক্রিয়ায় তো আওয়ামী লীগের দল হিসেবে আসলে এখানে ইমপ্লিকেটেড হওয়া ছাড়া অন্য কোনো পথ আমি আসলে দেখি না। সরকার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সব দলের সহযোগিতা চান আওয়ামী লীগের 15 বছরের স্বৈরশাসনের পতনের অগ্রনায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন না যে মাঝপথে কাউকে রেখে আমরা চলে গেলাম, তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে না, এবং যে গণতান্ত্রিক রূপান্তরের আমরা কথা বলি সেটা আসলে প্রশ্নবিদ্ধ হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। কোনো গোষ্ঠী কিংবা সংগঠনের সাধ্য নেই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে এক গোল টেবিল বৈঠকে একথা জানিয়েছেন তিনি। আরও বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশের কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে 4 জন রাজনৈতিক নেতাও থাকছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকে সঙ্গ দেবেন। এছাড়া আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনূস। সফর শেষে 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের ঠেকানো যাবে না জানিয়ে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে এসে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আওয়ামী লীগের বিচার ইস্যুতেও কথা বলেছেন তিনি। দাবি জানান, ব্যক্তি শেখ হাসিনা নয়, বরং রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে, আর সেই সুযোগ রয়েছে ট্রাইব্যুনালে। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী।
কিন্তু আজ জানা গেছে এই মামলায় সাক্ষ্য দেবেন আরও 2 জন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার 6 আসামিকে। যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে এবং 16 বছর ধরে ভোটাধিকার হরণ করে নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, শান্তিপূর্ণ জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সরাসরি যুক্ত হব শাওনের সঙ্গে। শাওন, এখন সেখানে কি অবস্থা দেখছেন? নাহিদ ইসলামের জেরা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? এবং আরও একটা বিষয় বলা হচ্ছে, এই মামলায় আরও 2 জন সাক্ষ্য দিবেন, তাদের সম্পর্কে কিছু জানলে জানাবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে, সেই কার্যক্রম আজকের মতো শেষ হয়ে গেছে। আপনি জানেন যে বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনালে আসেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি আজকে 3য় দিনের মতো এই মামলায় সাক্ষ্য দেন। আজকে তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। তিনি আদালত থেকে বের হয়ে, ট্রাইব্যুনাল থেকে বের হয়ে যেটি সাংবাদিকদের সামনে বলেছেন, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে আওয়ামী লীগকে আসলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সম্ভব নয়। এজন্য আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেন তিনি। পাশাপাশি তিনি জানান যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে যে ধরনের সাক্ষ্য প্রমাণ দরকার বর্তমান ট্রাইব্যুনালের হাতে সব কিছুই আছে। এজন্য তিনি আদালতের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করেন এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই দায় যে আওয়ামী লীগের উপরে রয়েছে, সেক্ষেত্রে যাদের এই ঘটনার পেছনে যাদের যোগাযোগ রয়েছে, যোগসূত্র রয়েছে, তাদের সবার কঠোর বিচার দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হওয়ার পর তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন, তিনি সাংবাদিকের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার যে বিষয়টি, সেটি আসলে আইনে রয়েছে, তবে এ বিষয়ে এখনও প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর আরেকটি মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে, যেটি জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম যে নিহত হয়েছিলেন রংপুরে আবু সাইদ, সেই আবু সাইদ হত্যা মামলার আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় মোট 6 জনকে কিন্তু আজকে এখানে আসামিদের 6 আসামিকে এখানে নিয়ে আসা হয়েছিল। পাশাপাশি সেই আবু সাইদের হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যিনি সাক্ষী দিয়েছেন তিনি জানিয়েছেন সেই সময় আসলে কী ধরনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ আবু সাইদকে কিভাবে গুলি করা হয় এবং এর পরবর্তী পরিস্থিতি কি হয়, সেই বিষয়ে কিন্তু তথ্য দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রবিবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য প্রদান করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। মামলা গুরুত্বপূর্ণ এই কারণে যে এদের প্রত্যেকের নামেই তো আলাদা আলাদা প্লট বা ফ্ল্যাট আছে, সেইটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিংয়ের থেকে 3 জন সাক্ষী তাদের কাছে ফ্ল্যাট বা প্লট ক্রয় সংক্রান্ত, মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র, ডকুমেন্ট, দলিলপত্র ছিল, ওই ডকুমেন্টসগুলো আদালতে দাখিল করেছে। জামায়াতের নেতাকর্মীদের দখল আর চাঁদাবাজির খবর গণমাধ্যমে আসে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন,
বিএনপির কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট বইয়ের ওপর আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পথ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। অতীতে অনিয়মের অভিযোগ রয়েছে যাদের নামে, তাদের বই ছাপার কাজ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা আরও বলেছেন, তালিকা পর্যালোচনা করা হচ্ছে, এ মাসের মধ্যেই নাম চূড়ান্ত করা হবে। জানুয়ারি মাসে সব শিক্ষার্থীরা বই পাবেন এমন আশা ব্যক্তও করেছেন তিনি। আমরা আরো ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কিরকম ছিল, কাগজের কি ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনে পড়ে করছে কিনা, আমরা সেই কথা লিস্টটাকে আর কি যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেবো। আজকে সেটা উইথড্র করা হয়েছে, আমরা সেভাবে সিদ্ধান্ত নিই। পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, আর এতে বন্ধ রয়েছে সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে আজ। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে গতরাতে উপাচার্যের বাসভবনের বাইরে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী। পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল এবং 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচনের দাবিতে স্লোগান দিয়েছেন তারা। পরে আন্দোলনের মুখে আবারও পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দেন কর্তৃপক্ষ। শনিবার গভীর রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য আমাদের যে দাবি, সে দাবিতে লাগাতার কর্মসূচির মধ্যে প্রশাসনের গতকাল আপনারা লক্ষ্য করেছেন মাননীয় উপাচার্য সহ আমাদের কর্মকর্তাদেরকে যে শারীরিকভাবে হেনস্থা এবং মারপিটের শিকার করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের গতকাল প্রেস রিলিজের মাধ্যমে আজকে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে যে আজকে সর্বাত্মক কর্মবিরতি এবং আজকের মধ্যে এই দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী 22 তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি আবারও আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হবে। শিক্ষকদের যে কর্মবিরতি, এটা আসলে আমাদের জন্য একটা খুবই বাজে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ আজকে আমাদের যে ক্লাস হওয়ার কথা ছিল এটা হচ্ছে না আসলে। তো আগামীকাল ক্লাস হবে নাকি এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেছি। সুযোগ সুবিধা পাওয়ার পরও কেন তাদের সন্তানরা এরকম কোঠার প্রতি আগ্রহী বা স্যাররা কেন পোষ্য কোঠার পক্ষে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদুল লাবনী এবং মাহমুদ হাসান। আমরা সেখানকার পরিস্থিতি জানতে তাদের সঙ্গে সরাসরি যুক্ত হব। শুরুতেই যুক্ত হবেন সহকর্মী লাবনী। জানাবেন পোষ্য কোটা নিয়ে কি বলছে বিবদমান পক্ষগুলো এবং সিন্ডিকেট সভা নিয়ে নতুন কিছু জানতে পেরেছেন কি? নাফিসা, সিন্ডিকেট যে সভা সেটি নির্ধারিত সময় ছিল আজকে বেলা 3টা এবং 3টার সময় সেই সভাটি শুরু হবে এবং আমি এখন আছি প্রশাসনিক ভবনে কিন্তু যেহেতু কর্মবিরতি চলছে সেই ক্ষেত্রে এখানে আসলে কেউই নেই। শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা সবাই কর্মবিরতিতে আছেন এবং তারা কিছুক্ষণ আগে বাইরে অবস্থান করছিলেন। ঠিক এই মুহূর্তে আসলে দুপুরবেলা তারা এই মুহূর্তে নেই এবং 3টার পরে আসলে বোঝা যাবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যেরকম পোষ্য কোটা অর্থাৎ প্রশাসনিক সুবিধা নিয়ে প্রথম বর্ষে স্নাতক যে ভর্তি পরীক্ষা, সেখানে তাদের যে সন্তানরা আছে তাদের যে ভর্তির যে কোটা সেটি তারা চান। এদিকে শিক্ষার্থী যারা আছেন এই পোষ্য কোটার বিরুদ্ধে তাদের আন্দোলনের মুখে মধ্যরাতে কিন্তু এই পোষ্য কোটা যেটি গত বৃহস্পতিবার একটি সিন্ডিকেট সভার মাধ্যমে উপাচার্য যিনি আছেন অধ্যাপক মাইনুদ্দিন, তিনি এরকম একটি সিদ্ধান্ত নেন। তার সভাপতিত্বে সিন্ডিকেট সভা যদিও সিদ্ধান্তটি নেন, তার
কারণে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পোষ্য কোটা যে বাতিলের যে দাবি, সেই দাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটাতে কিন্তু বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে 3টার সময় যে সিন্ডিকেট সভাটি আছে, সেই সিন্ডিকেট সভাটি হওয়ার পরে আসলে বোঝা যাবে। কেননা যদি শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে সিন্ডিকেট যে সভাটি, সেই সভায় যদি পোষ্য কোটা বহাল রাখা হয় তাহলে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আবার নতুন কোনো কর্মসূচি তারা দিবেন। এবং শিক্ষকরাও কিন্তু অনড় যে প্রশাসনিক যে সুবিধা, সেই সুবিধা নিয়ে তাদের সন্তানরা যেন ভর্তি হতে পারে, সেই প্রক্রিয়াটির প্রতি তারা অনড়। তো 3টার পরে হয়তো বা নতুন কোনো কর্মসূচি দিবেন শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন দুই পক্ষই। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান। যেহেতু রাকসু নির্বাচন এখন প্রচারণা চলছে, মাহমুদ আপনি যেখানে আছেন আসলে প্রচারণা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন কি প্রতিশ্রুতি দিচ্ছে যারা প্রার্থী আছেন তারা? লাবণী, ধন্যবাদ। আপনি প্রচারণার যে বিষয়টি বলছেন, আজকে এই রাকসু নির্বাচনের একেবারে শেষ দিকের প্রচারণা চলছে, আর মাত্র 2 দিন আছে প্রচারণার আনুষ্ঠানিকভাবে। তো আজকে কিন্তু একেবারে ঢিলেঢালা প্রচারণা আমরা দেখেছি। সকাল থেকেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি এবং সে বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং যারা ভোটাররা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু সেই ঢিলেঢালা আমেজটাই এখনও বিরাজ করছে। আমরা এখানে 2 জন প্রার্থীকে পেয়েছি এবং বেশ কয়েকজন ভোটারকে পেয়েছি। আসলে প্রার্থীদের মধ্যে নানান রকম অভিযোগ আছে, কিন্তু তাদের সকলের কাছে একটা বিষয় আমরা জানতে পেরেছি যে তারা ছাত্রদের কল্যাণে কাজ করতে চান। আরেকটি বিষয় জানাতে চাই, দীর্ঘ 35 বছর পর এই রাকসু নির্বাচন, তো সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে যথেষ্ট আমেজ, উত্তেজনা বিরাজ করছে। ঠিক কিভাবে এটা সম্পন্ন হবে এবং কারা নেতৃত্বে আসবে, এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও সবাই সেই তাদের জায়গা থেকে প্রচারণা করছেন প্রার্থীরা। আর একটু ইনফরমেশন যেটা তথ্য বলছি, এখন পর্যন্ত মোট এখানে ভোটার সংখ্যা প্রায় 29,000, আর এই 29,000 ভোটারের বিপরীতে প্রার্থীর সংখ্যা 901 জন। আর পদের সংখ্যা যদি বলতে চাই, ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট মিলিয়ে 43 জন, 43টি পদে আসলে তারা করবেন। তো এইখানে আমাদের একজন প্রার্থী আছেন, আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। তিনি সিনেট নির্বাচনে প্রার্থী। আসলে তার প্রতিশ্রুতি কি আসলে আগামীর জন্য? আচ্ছা দেখুন, আমি সিনেট সদস্য পদে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার প্রতিশ্রুতি যেটা আছে সেটা থাকবে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অসঙ্গতিগুলো আছে, শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষাগুলো জানাচ্ছে বারবার এত বছর যাবৎ জানিয়ে যাচ্ছে, সেটার যে একটা ফর্মাল ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেট, সেটিকে কার্যকর করা। সেই সিনেট অধিবেশনে যেন বিশ্ববিদ্যালয়কে অ্যাটলিস্ট একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়া যায়, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করছি। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের যে স্বার্থ সুরক্ষা, সেটি নিয়েও আমি সিনেট অধিবেশনে তুলে ধরতে চাই। এখানে আমাদের আরেকজন প্রার্থী আছেন, তার আরেকটি পরিচয় আছে। এখানে তিনি পোষ্য কোটা আন্দোলনের যে প্রথম যে কর্মসূচি অংশগ্রহণ করেছিলেন, অনশন কর্মসূচিতে তিনি আছেন। তিনি একজন প্রার্থী, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই যে প্রার্থী হিসেবে আগামীর প্রতিশ্রুতি কী? প্রার্থী হিসেবে আমার প্রতিশ্রুতি হচ্ছে, আমি আপনারা জানেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র পিপি প্রার্থী, আমার কোনো প্যানেল নেই। আমি আমার সোহরাওয়ার্দী হলে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের প্রত্যেকটি হলে সুপে পানির অভাব, আমাদের হলে সাইকেলের গ্যারেজ নেই, আমাদের খাবারের মান ভালো নেই, আমাদের সর্বশেষ যেটা সেটা হলো প্রত্যেকটি হলে আমাদের আবাসিক ব্যবস্থা ভালো নেই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের হলগুলোতে কীভাবে পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা করা যায়, প্রয়োজনে মানসম্মত ডরমেটরির মাধ্যমে আমরা আবাসিক ব্যবস্থা করব, এটি আমার মূলত প্রতিশ্রুতি। তো যেমনটি শুনছিলেন প্রার্থীদের প্রতিশ্রুতি, আশ্বাস, এখন সময়ের অপেক্ষা 25 সেপ্টেম্বর নির্বাচন হবে, কে আসছে এই নেতৃত্বে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। নাফিসা, মাহমুদ এবং লাবণী, ধন্যবাদ আপনাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র আজ যাচাই বাছাই করা হচ্ছে, আর এরপর আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে 23 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা।
আর এরপর অভিযোগ গ্রহণ এবং আপত্তি নিষ্পত্তি শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে 931 জন মনোনয়নপত্র জমা দেন। সংবাদের সময় হলো একটি বিরতির, আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 9 বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির $8 কোটি 10 লক্ষ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে সিআইডি। রবিবার সিআইডির এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করবে সিআইডি। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে 35টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লক্ষ চুরি হয়। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার 4-এ আজ আবারও ভারত পাকিস্তান ম্যাচ। আফ্রিদি সালমানদের বিপক্ষে আধিপত্য ধরে রেখে জয় তুলে নিতে চান বলে জানিয়েছেন ম্যান ইন ব্লুর অধিনায়ক সূর্যকুমার যাদব। আর অন্যদিকে সংবাদ সম্মেলন বর্জন করা পাকিস্তানের টার্গেট ভারতকে প্রতিশোধের আগুনে পোড়ানো। দুবাইয়ে ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। ভারত পাকিস্তান লড়াই মানে উত্তেজনা, রোমাঞ্চ। এবারও তার ব্যতিক্রম না। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুদলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনায় নানা আলোচনা, সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে। সেই বিতর্ক মাথায় নিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। এবার দুদলের সুপার 4-এর লড়াই। গ্রুপ পর্বের ম্যাচ ভুলে যেতে চায় পাকিস্তান। ব্যাটিং বোলিং ব্যর্থতায় ভারতের কাছে মুখ থুবড়ে পড়েছিলেন ফকর আফ্রিদিরা। 7 উইকেটে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের টানা 3 জয়ে সুপার 4-এ পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টি-20তে সবশেষ 2022 এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এরপর এই ফরম্যাটে টানা 3 জয়ে আছে টিম ইন্ডিয়ার। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে বেশ ভালো খেলেছি। সেই ধারা বজায় রাখাই এখন লক্ষ্য। আমরা এক ম্যাচ করে এগোতে চাই। যারা ভালো খেলবে তারাই জিতবে। দুদলের গ্রুপ পর্বের লড়াইয়ে বিতর্ক জন্ম দেওয়া ম্যাচ রেফারি এন্ডি প্রাইক্রফট সুপার 4-এও থাকছেন। তাতেই উত্তেজনা আরও বেড়েছে এই ম্যাচ ঘিরে। জিয়াদ আল হাসান, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহালয়ার মধ্য দিয়ে। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। আর এই উপলক্ষে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে নামে ভক্তদের ঢল। মন্দির পরিদর্শনে আসেন ভারত এবং নেপালের হাই কমিশনার সহ বিদেশি অতিথিরা। মহালয়ার মধ্য দিয়ে সূচনা হলো দুর্গাপুজোর দেবী পক্ষের। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আগমনের প্রহরগোনা। আগামী 7 দিনের মধ্যেই শুরু হবে ষষ্ঠী পূজা। এভাবেই চণ্ডী পাঠ আর আরাধনার মাধ্যমে দেবীকে কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসার আহ্বান জানান ভক্ত অনুরাগীরা। বসেছে দেবীর ঘট। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। এখানে সব অনুষ্ঠান আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। সকাল থেকে এসে মহালয়া দেখলাম, দুর্গা ঠাকুরের মহিষাসুরের নাচ দেখলাম, গান দেখলাম। ভোর 6টা থেকেই শুরু হয় ত্রিপিণ্ডি, শ্রদ্ধা ও তর্পণের আচার। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জলার্ঘ্য দেন ভক্তরা। শাস্ত্র ও চণ্ডী পাঠের মঙ্গলধ্বনিতে মুখরিত হয় মন্দির চত্বর। এদিকে দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো কমতি রাখেনি পূজা আয়োজক কমিটি। যারা এই উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন, মা দুর্গা, অসুর যার যার ভূমিকা পালন করেছেন,
এদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন ভারত ও নেপালের হাই কমিশনার সহ বিদেশি নানান অতিথিরা, জানান তাদের অনুভূতির কথা। Transported to the level of divine in the company of Ma Durga. It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. And today it was more special because we got to see such a wonderful program on the occasion of Mahalaya, invocation of Goddess Durga for this Durga Puja this year. সব সংকট কাটিয়ে দেবী দুর্গা সবার মঙ্গল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া মানেই শুধু পুজো নয়, এ যেন বাঙালি হিন্দুদের ঐতিহ্যের আধ্যাত্মিক এক মিলন মেলা। আর এই মিলন মেলার মধ্য দিয়ে সূচনা হলো দেবী পক্ষের। এখন প্রতীক্ষা কেবল মা দুর্গার আগমনের। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এবারের পূজা শান্তিপূর্ণভাবে হবে, কোনো পূজা মণ্ডপে ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, তবে এর সংখ্যা বেশি নয়। যারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূজা উদযাপন উপলক্ষে সব মণ্ডপে 7 জন করে প্রহরী রাখবে কমিটিগুলো। সরকারের পক্ষ থেকে সব আইন শৃঙ্খলা বাহিনী পেট্রোলিং করবে। 80,000 ভলেন্টিয়ার কাজ করবে সব মণ্ডপে বলেও জানিয়েছেন তিনি। মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না। এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় 90,000-এর মতো বললো 80,000, তার উপরে 80,000 ভলান্টিয়ার ডিপ্লয় করবে। ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ায় আওয়ামী লীগের সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের তথ্য পেয়েছে দুদক। শনিবার সারা রাত চট্টগ্রামের শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে 23 বস্তা নথি উদ্ধার করা হয়। এদিকে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুদমিলার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য মিলে যায়। দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলছে এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লাখ করার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আজ থেকেই কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে এই বিপুল অঙ্কের ফি একবারে দিতে হবে এবং তা শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য। এই সিদ্ধান্তে গুগল, অ্যামাজনের মতো বড় কোম্পানির পাশাপাশি সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে ভারত। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে মার্কিন প্রযুক্তি খাত পিছিয়ে পড়তে পারে এবং ছোট ব্যবসাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। You would rather not have to pay $100,000, but this proclamation will do. সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয় তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সতর্ক বার্তা দেন তিনি। পোস্টে লেখেন, বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে তা ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছুই ঘটবে।
মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন ওই বিমান ঘাঁটি শিগগিরই চায় যুক্তরাষ্ট্র, নয়তো আফগানিস্তানের পরিণতি সবাই দেখতে পারবে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর বাগরাম ছিল আফগানিস্তানের মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ঘাঁটি দখলে নেয় তালেবান। বাংলাদেশের উপর নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের যে তথ্য ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় 17 সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয়নি আমিরাত সরকার। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।